আচ্ছা কি বলছি শোন, সরল দোলগতির শক্তি আমরা পড়েছি। যে দুটো কোশ্চেন দিয়েছি এগুলো উদাহরণে আছে, একবার দেখে নে। পেজ নাম্বার কত আছে? পেজ নাম্বার 376-এর উদাহরণ কত দিয়েছি? উদাহরণ 4, উদাহরণ 4 আর 8 দিয়েছি, ঠিক আছে? এই দুটো কোশ্চেন দিয়েছি, একবার উদাহরণটা দেখিস। এখন আমি যদি বলি যে যা হয়েছিল, যদি বলি যে সরল দোলগতিতে গতিশীল একটা বস্তু কণার স্থিতিশক্তি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। আর হচ্ছে কি টোটাল এনার্জি, আচ্ছা কাইনেটিক এনার্জি কত হবে? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর টোটাল এনার্জি কত হবে? হাফ কে এ স্কোয়ার। ভুলভাল বলছিস কেন? হাফ কে স্কোয়ার, ঠিক আছে? এইটা ছিল, ঠিক না? এদের আমরা গ্রাফ টাফ দেখে নিয়েছিলাম, ক্লিয়ার? এখন আমি যদি বলি যে গড় গতিশক্তি বা গড় স্থিতিশক্তির কথা যদি বলি, টোটাল তো ঠিক আছে, টোটাল ঠিক আছে, টোটালকে গড় করলে এটাই আসবে। যদি বলি পোটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি এইরকম ভাবে লিখি, হাফ কে এক্স, এক্স মানে কত? এ সাইন ওমেগা টি ধরে নিচ্ছি, তাই না? এক্স মানে কত হচ্ছে? এ সাইন ওমেগা টি। তাহলে কত হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, হ্যাঁ কিনা বল? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কারো সমস্যা আছে এটা নিয়ে? এটাকে গড় মানে স্থিতিশক্তি যদি আমি বার করতে বলি, আচ্ছা এ তো আছে, আমি গতিশক্তিটাও লিখে নিই। গতিশক্তির বেলা আমি কি লিখতে পারি? কাইনেটিক এনার্জিটাকে আমি বড়জোর এভাবে লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার কি ছিল? দেখ, এম ভি মানে কি ছিল? ভি ছিল এক্স কে ডেরিভেটিভ করে এ ওমেগা কস ওমেগা টি, ছিল না? ভি ছিল। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি হবে? এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, ক্লিয়ার? এবারে এটাকে আমরা এই যে এম ওমেগা স্কোয়ারটাকে আমরা কি বলে দিয়েছি? কে ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে এটা ছিল, এটা মুছে দিচ্ছি, এগুলো জানিস তোরা। হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এবার দেখ, গড় গতিশক্তি গড় স্থিতিশক্তি আমি কেন এখানে বলছি, এই কারণে, কারণ কি এসি চ্যাপ্টারেও দেখবি এরকম কিছু গড় কথা আসবে। তোদেরকে আমি যখন বলেছিলাম যে ওই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে একটা সুতোতে বলেছিলাম যে গড় টান কি হবে, এরকম বলেছিলাম না? তো সেক্ষেত্রে আমরা করেছিলাম ইন্টিগ্রেশন টি ডি এক্স ডিভাইডেড বাই এক্স ছিল কত? 0 to L, আর এখানে কি ছিল? L-0, এরকম ছিল না? টি অ্যাভারেজ করেছিলাম, মানে গড় টান বার করেছিলাম, ক্লিয়ার? এখানে গড় কথার মানে কি আমি যদি বলি, যে গড় কথার মানে হচ্ছে যে, আমি কিছু নোট বলে লিখছি, দেখ ধরো আমি বললাম যে কোথাও আছে সাইন, ঠিক আছে, সাইন ওমেগা টি বা সাইন থিটা, এর গড় মান যদি একটা পূর্ণ চক্রে করি, পূর্ণ চক্রে গড় মান বলতে কি, এটা আমি বলছি গড় মানকে আমরা এরকম করে লিখি, অ্যাভারেজ সাইন ওমেগা টি অ্যাভারেজ করছি, এটাকে বলে অ্যাভারেজ, ঠিক না? এটার গড় মান কিভাবে করে জানিস? যে এটা করে যা আছে ওটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন 0 to একটা পূর্ণ চক্রের সময় কত হবে? টি, ক্যাপিটাল টি, সাইন ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই কত সময় করেছি? এটা টি সময়, t-0। এখন বলবি যে এর ইন্টিগ্রেশন তো আমরা জানি না, এর ইন্টিগ্রেশন আমরা জানি না, ঠিক না? এর ইন্টিগ্রেশন যদি আমি তোদেরকে বোঝাই, দেখ ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা এটা কি কেউ টুকে নিয়েছিস? এটা এইটা টুকে নে, শুধু পোটেনশিয়াল কাইনেটিক বলে ফাঁকা মানে গ্যাপ দিতে হবে না, মানে নিচে নিচে টুকে নে, তারপরে নোট বলে লিখবি, ঠিক আছে? এখন দেখ আমি কি বলছি এখানে, তোরা জানিস যে ডেরিভেটিভের যদি উল্টো প্রসেস বলি ইন্টিগ্রেশন, যদি বলি আমি যদি বলি যে ডি ডি এক্স সাইন এক্স কত হয়? কস এক্স। অথবা যদি বলি ডি ডি এক্স কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এটা আমরা জানি। তাহলে কোথাও না কোথাও cos x এর ইন্টিগ্রেশন sin x, আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হবে। যদি cos x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? sin x, আর যদি sin x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x এর ইন্টিগ্রেশন cos x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos x। এবারে যদি বলি এখানে, আমি এখানে লিখছি ইন্টিগ্রেশন sin x
ডিএক্স যদি বলি তাহলে কত হওয়া উচিত, মাইনাস কস এক্স। ক্লিয়ার হলো কিনা বল, মাইনাস কস এক্স। যদি কেউ এরকম একটা ইন্টিগ্রেশন দেয়, ইন্টিগ্রেশন সাইন 3x ডিএক্স, তখন তোরা কি লিখবি, দেখ মাইনাস তো দিবি, ঠিক না, মাইনাস দেওয়া হলো, সাইনের ইন্টিগ্রেশন কস হয় মাইনাস 3x এর জায়গায়, আচ্ছা একটু এই সাইডে লিখি, হ্যাঁ, ইন্টিগ্রেশন আমি লিখছি এখানে, ইন্টিগ্রেশন সাইন আমি লিখেছি কত 3x ডিএক্স, তাহলে তোরা কি লিখবি যে মাইনাস কস 3x। এবার চেন রুলের সময় আমরা কি করতাম, ডেরিভেটিভ করে গুণ করে দিতাম না এই সাইডে, মানে আবার মানে হচ্ছে কি করতাম, সাইন এক্স এর ডেরিভেটিভ করতাম, মানে সাইন 3x কে ডেরিভেটিভ করে cos 3x লিখতাম, লিখে 3x এর ডেরিভেটিভ 3 এখানে গুণ করতাম। এখানে কি হবে, ভাগ হবে, কি হবে, ভাগ হবে। অ্যাকচুয়ালি এটা অত মানে এখানে আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে মানে এখন আপাতত চলে যাচ্ছে, কিন্তু এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি, ইন্টিগ্রেশন। এটা কিন্তু চেন রুল নয় কিন্তু কোনোভাবে, এটা হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি। তবে এখন করার মতো চলে যাবে কি, যে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হতো, তো সাইন 3x এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস 3x, যেটা ডেরিভেটিভ করে আমরা গুণ করে লিখতাম, এটা ভাগ করে লিখবো। তাই বলে এমন নয় যে এরকম এইটা কিন্তু হবে না। দেখ ইন্টিগ্রেশন সাইন ধরা আছে এক্স এর স্কোয়ার, তার মানে তুই কিন্তু এটা লিখতে পারবি না কস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এরকম হবে না। কেবলমাত্র এক্স এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার গুণ থাকে, এমন নয় যে এক্স এর পাওয়ার, এক্স এর স্কোয়ার, এক্স এর কিউব, এসব হবে না, এ অন্য কোনো পদ্ধতিতে যাবে। আমি বারবার বলছি এটা চেন রুল নয়, এটা জাস্ট এই জন্য মানে এরকম যদি কোনো কিছু হয় যে কনস্ট্যান্ট নাম্বার গুণে আছে, তাহলে কেবলমাত্র ডেরিভেটিভ করে তুই নিচে ভাগ করে দিতে পারিস। কিন্তু এক্স এর স্কোয়ার আছে, এক্স এর কিউব আছে, বা এখানে সাইন স্কোয়ার আছে, তাতেও কিন্তু তুই করতে পারবি না, জাস্ট শুধু এইটাই এইরকম করা যাবে। তাহলে আমাকে বল, এখানে আমি যদি বলি যে এই যে ইন্টিগ্রেশনটা আমি লিখেছি 0 টু টি, এটাকে আমি কি বলতে পারি, সাইনের ডেরিভেটিভ কি হবে তাহলে, মাইনাস কস, তাহলে মাইনাস কস ওমেগা টি ডিভাইডেড বাই কি হওয়া উচিত, ওমেগা, কেন কি ওমেগাটা গুণ আছে। জাস্ট এই টাইপের ইন্টিগ্রেশনের জন্য, যে এখানে যদি কেউ সাইন স্কোয়ার রাখতো বা কিউব রাখতো, তাহলে কিন্তু আমরা এই যে চেন রুলের সাহায্যে যে ডেরিভেটিভ করতাম 3 সাইন স্কোয়ার এক্স, আবার সাইন এক্স এর, ওর সব কিছু করা যাবে না, কেবলমাত্র সাইনের ডেরিভেটিভ, সাইনের ইন্টিগ্রেশন যেমন মাইনাস কস হয় ওটাই হবে। যদি শুধু টি থাকে তো কস টি, যদি টি এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট নাম্বার গুণে থাকে তাহলে ডেরিভেটিভ করে ভাগে লিখবো। বোঝা গেল, জাস্ট এটাই, এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। এবারে এখানে আমি কি করব, লিমিট বসাবো 0 টু ক্যাপিটাল টি, 0 টু ক্যাপিটাল টি, আর এখানে হচ্ছে কি ভাগ একটা কিন্তু ক্যাপিটাল টি আছে, ঠিক আছে। আচ্ছা মান টান বসাতে পারবি, এখানে একটা কাজ তোরা বড় জোর করতে পারি, কি কি বলতো, মাইনাসটাকে কমন নিয়ে নিতে পারিস, 1/t ওমেগা কি লিখতে পারিস যে 2π/t লেখা যায়, ওমেগা কে 2π/t লেখা যায়। আচ্ছা এখানে আমি তো মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে cos কি আছে, ওমেগা টি আছে, ওমেগা কে লিখে নিতে পারিস 2π/T, আর এই যে স্মল টি আছে 0 টু ক্যাপিটাল টি, লিমিট হলো। ক্লিয়ার হয়েছে? এ তো টি আর টি কেটে যাচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে, -1/2π। এবার আমি যদি লিমিট বসাই, দেখ লিমিট কিভাবে বসাচ্ছি, দেখ আগে ভালো করে দেখ। এখানে আমি দেখ cos ওমেগা টি ছিল, ওমেগা কে লিখেছি 2π/T আর স্মল টি যেমন আছে আছে। আচ্ছা আমরা যে এই যে 0 টু টি, এটা কার মান বসাবো, স্মল টি এর মান, স্মল টি এর মান। তাহলে প্রথমে কি করা উচিত, cos 2π/T ইনটু ক্যাপিটাল টি, তাহলে কত হওয়া উচিত, cos 2π/T ইনটু টি, টি কেটে যাবে, cos 2π মাইনাস এটা হচ্ছে কত, 0, মানে cos 0। এবারে বল cos 2π মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, cos 2π মানে পাই মানে কত, 180, 2π মানে কত, 360, তার মানে cos 360 মানে ঠিক এই জায়গায় চলে আসছে, আর cos 360 যা cos 0 ডিগ্রিও তাই, তার মানে কত হচ্ছে, এটা 1, এটাও 1, 1 - 1 মানে কি, 1 - 1 মানে তো 0 হয়ে গেল, অবশ্যই 0 হচ্ছে, মানে অবশ্যই 0 হচ্ছে।
দেখ তাহলে এখন আমি কি লিখছি দেখ, যদি আমি বলি পূর্ণ চক্রে, ঠিক আছে, পূর্ণ চক্রে কি বলছি, পূর্ণ চক্রে, পূর্ণ চক্রে যদি আমি বলি যে সাইন ওমেগা টি এর গড় মান কত হবে, 0। পূর্ণ চক্রে, পূর্ণ চক্রে মানে কি 0 টু ক্যাপিটাল টি সময় গড় মান কত হবে 0। যদি এই জায়গায় আমি cos ওমেগা টি নিতাম তাও কিন্তু অ্যান্সার 0 আসতো। যদি এখানে আমি সাইন 3 ওমেগা টি নিতাম তাতেও কিন্তু অ্যান্সার 0 আসতো। কেউ যদি এখানে cos 3 ওমেগা টি প্লাস ফাই কোনো একটা নিত, এগুলো সব কিন্তু কি হবে, এখানে যদি আমি বলি যে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি, এই পুরোটারও যদি আমি গড় মান নিতাম তাতেও কিন্তু 0 আসবে, সব 0। বলবি এসব নিয়ে কি হবে, এসব আবার রিপিট হবে ক্লাস 12-এ এসি চ্যাপ্টারে, ঠিক আছে। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্টে যে একটা অল্টারনেট, ওখানে কি বলা হয় জানিস, ওখানে কি কি বলা হচ্ছে দেখ, আই ইজ ইকালস টু, ধরো আই ইজ ইকালস টু I0 সাইন ওমেগা টি, বোঝা গেল কি, ওখানে বলা হয় কি একটা পরিবর্তী প্রবাহ এরকম এসেছে, পরিবর্তী প্রবাহ এসেছে, এই পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রে গড় মান কত হবে 0, পূর্ণ চক্রে গড় মান কত হবে 0, ঠিক আছে। এখানে কিন্তু দেখ সাইন বা কস হলেই, সাইন বা কস হলেই কিন্তু আমাকে কি গড় মান কত আসবে 0 চলে আসবে, ঠিক আছে। এখানে সাইন ওমেগা টি আছে, কস ওমেগা টি আছে, ঠিক আছে, দুটো যোগে আছে, তাতে থাকতে পারে। সাইন হচ্ছে ধরো আছে এখানে 2 ওমেগা টি, এখানে আছে 3 ওমেগা টি, তাতেও কিন্তু অ্যান্সার 0 আসবে, ঠিক আছে। তাহলে সাইন বা কস ফাংশনের, সাইন বা কস ফাংশনের পূর্ণ চক্রে গড় মান কত আসবে, এগুলো এইরকম করে দেওয়া মানে কি গড় মান, কোথাও কোথাও এরকম বারও দেওয়া থাকে জানিস, সাইন ওমেগা টি তো এটার বারও দেওয়া থাকে 0, বার মানে কি গড় মান, অ্যাভারেজ। ক্লিয়ার হলো। এখন আমি যদি বলি যে কোথাও আছে না সাইন স্কোয়ার ওমেগা টি, তখন তার গড় মান কি হবে, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ওমেগা টি এর যদি আমি পূর্ণ চক্রে গড় মান বলি তাহলে কি হবে 0 টু টি ডিটি ডিভাইডেড বাই টি মাইনাস 0, একইভাবে। কিন্তু প্রবলেম হলো আমরা সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে পারি না, সাইন স্কোয়ারকে আমাদেরকে কোনো না কোনো ভাবে সাইন বা কসে নিয়ে যেতে হবে, মানে পাওয়ার যেন 1 হয়, তবে কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। এখন কিভাবে কি করা যেতে পারে যাতে সাইন বা কসে আসতে পারে, পাওয়ার যেন 2 না হয়। একটা ফর্মুলা দেখ, আমি যদি বলি যে cos 2 থিটা মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা তোর পড়েছিস, এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা করা যায়। এখান থেকে আমি করতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2। বলবি এটা নিয়ে কি হবে, যদি আমি লিখি সাইন স্কোয়ার ওমেগা টি, যদি আমি লিখি এখান থেকে 0 টু ক্যাপিটাল টি সাইন স্কোয়ার ওমেগা টি কে কি লিখতে পারি 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিভাইডেড বাই টি মাইনাস 0, কি না বল, কি না, টি মাইনাস 0। এবারে দেখ এখানে একটা জিনিস লক্ষ্য কর, আমি এটাকে অ্যাভারেজ করছি তো কি করব, দেখ 1 বাই টি নিচে আছে, 1 বাই টি নিচে আছে, তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি, আচ্ছা ডিটি কিন্তু এখানে আছে, তাহলে কি হবে 1 মাইনাস কস 2 ওমেগা টি, হ্যাঁ কি না বল, ডিটি। কোনো সমস্যা আছে, টুকে নে, এটা সময় দিচ্ছি, টুকে নে। একটা 2 হতো এখানে, 2টা হচ্ছে এইখানে দিয়ে দিলাম, ক্লিয়ার, তো এখানে হয়ে গেল 2, ওটা আসলে কোনো হ্যাঁ ওমেগা হতো না, না টি, এখানে টি আছে, আমি এখনো ইন্টিগ্রেশন করিনি। মানে সে না ওইখানটা, এখানটা আগে যখন একটা করেছিলেন ওমেগা টি ছিল, তখন আমরা নিচে শুধু ওমেগা লিখেছিলাম। সেখানে কিন্তু ইন্টিগ্রেশন করে এসেছিল সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কস ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা এসেছিল একটা, এখনো ইন্টিগ্রেশন আমি করিনি এখানে।
ক্লিয়ার হয়েছে এটা? টিচারে তো ডাল লেগেছে। এবারে এখন এখন আমি কি করছি এটাকে দেখ। তো এটা আমি 1/2t যেমন আছে থাকলো, ঠিক আছে, ব্র্যাকেট নিয়ে নিলাম। দেখ এখানে কি হচ্ছে 1 মাইনাস এটা, তো তাহলে কি করব, প্রথমে 1 1 মানে কি হচ্ছে dt 0 to t মাইনাস এরকম করে যাবে, ঠিক আছে, মানে প্লাস মাইনাস থাকলে আলাদা আলাদা করে নেওয়া যাবে। cos 2 ওমেগা t dt 0 to ক্যাপিটাল T। ক্লিয়ার হলো? আচ্ছা এবার দেখ 1/2t তো আছে এখানে, dt এর ইন্টিগ্রেশন কি হয়, স্মল t, স্মল t। এবার স্মল t এর লিমিট কি হবে, 0 টু ক্যাপিটাল T মাইনাস, এটাকে কি ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়বে? এ কিন্তু দেখ যাই হোক না কেন কি হবে? আরে জিরো হয়ে যাবে, জিরো, এটা কি হয়ে যাবে জিরো, ঠিক আছে, এটা আর করছি না, এটাকে মান বসালে কিন্তু জিরো হয়ে যাবে। এবার দেখ এখান থেকে 1/2t ইন্টু এটা হচ্ছে কত, t মাইনাস জিরো মানে কত হচ্ছে ক্যাপিটাল T, তার মানে কত হলো হাফ। এটাই হাতে রাখতে হচ্ছে এখন, যে সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে, হাফ। সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। ক্লিয়ার হলো? তাহলে আমি এখন নোট পয়েন্ট লিখতে পারি, কিরকম নোট পয়েন্ট লেখা যেতে পারে, যে সাইন স্কোয়ারের যেমন হচ্ছে গড় মান হাফ হচ্ছে, কস স্কোয়ারেরও গড় মান কিন্তু হাফ আসবে, ঠিক আছে, যেমন সাইন স্কোয়ারের হচ্ছে সেরকম কস স্কোয়ারের হবে। এই সাইডটা মুছি এটা, তাহলে আমি নোট বলে লিখছি কি, নোট বলে লিখছি যে পূর্ণ চক্রে, পূর্ণ চক্র হোক কি অর্ধচক্র হোক, যাই হোক না কেন পূর্ণ চক্রে আমি লিখছি সাইন স্কোয়ার ওমেগা টি, অথবা আমি যদি বলি কস স্কোয়ার ওমেগা টি, কস স্কোয়ার ওমেগা টি, অথবা যদি বলি সাইন স্কোয়ার 5 ওমেগা টি, তাতেও কোনো সমস্যা নেই। এগুলো সবগুলোর গড় মান কত আসবে, হাফ। সাইন স্কোয়ার 3 ওমেগা টি প্লাস 5, এগুলো সবার গড় মান কত আসবে, হাফ। এগুলো সবার গড় মান কি আসবে, হাফ আসবে। তো এখান থেকে দেখ আমি যদি বলি কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কত এসেছিল, হাফ কে এক্স স্কোয়ার। এখন এবারে ওই পার্টে আসি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কি এসেছিল, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স মানে কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক না। আমি যদি বলি পোটেনশিয়াল এনার্জি আমি গড় নেব, গড় পোটেনশিয়াল এনার্জি, তাহলে কি হবে, এটার পুরোটার অ্যাভারেজ হবে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, হ্যাঁ কি না বল। এটা বোঝানো এখান থেকে হ্যাঁ, হাফ কে এ স্কোয়ার আমি বাইরে নিলাম, অ্যাভারেজ সাইন স্কোয়ার ওমেগা টি, হ্যাঁ কি না বল। তাহলে এখান থেকে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ কত, হাফ, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার বাই 4, মানে 1/4 কে স্কোয়ার, 1/4 কে স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে গড় স্থিতিশক্তি কত হচ্ছে, হাফ কে। তোদের পরীক্ষাতে যদি গড় স্থিতিশক্তি বার করতে বলে তোরা কি করবি, পোটেনশিয়াল এনার্জি সমান এটা সমান হাফ কে এ স্কোয়ার, পাশে লিখে নিবি এক্স সমান এ সাইন ওমেগা টি। এবার লিখবি যে পূর্ণ চক্রে গড় স্থিতিশক্তির মান এরকম করে লিখবি, সমান এরকম করে লিখে দিয়ে লাস্টে সাইডে লিখে দিবি যে একটি পূর্ণ চক্রে সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় মান হলো হাফ, ঠিক আছে, সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় মান হচ্ছে হাফ একটি পূর্ণ চক্র। গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, মানে এটাকে লিখে দিচ্ছি আমি কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, ছিল না কস স্কোয়ার ওমেগা টি, যেখানে এক্স টাকে আমরা এ সাইন ওমেগা টি ধরেছিলাম, তার ডেরিভেটিভ করে গতিবেগ করে এটা এসেছিল। তাহলে গড় গতিশক্তি কি হবে, হাফ কে এ স্কোয়ার
কস স্কোয়ার ওমেগা টি, সেখান থেকে হাফ কে স্কোয়ার প্রথমে বাইরে যাবে, আর কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ কত আসবে হাফ, কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ কি হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার বাই 4 মানে 1/4 কে স্কোয়ার। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে সরল দোলগতিতে গড় স্থিতিশক্তি গড় গতিশক্তি একই হয় এবং তার মান কে স্কোয়ার বাই 4 মানে টোটাল এনার্জির হাফ। এই ছিল বোঝানোর। তাহলে আমি কি লিখবো যে সরল দোলগতিতে সরল দোলগতিতে সরল দোলগতির ক্ষেত্রে গড় স্থিতিশক্তি সমান গড় গতিশক্তি সমান 1/4 কে স্কোয়ার সমান টোটাল এনার্জি কত ছিল হাফ কে স্কোয়ার, তার মানে কি হবে টোটাল এনার্জি বাই 2, টোটাল এনার্জি বাই 2। তাহলে গড় স্থিতিশক্তি গড় গতিশক্তি হচ্ছে কি হাফ কে স্কোয়ার সমান টোটাল এনার্জি বাই 2, কেন কি টোটাল এনার্জি কত ছিল, টোটাল এনার্জি ছিল হাফ কে স্কোয়ার, তো হাফ কে স্কোয়ার কে নিচে আবার 2 দিয়ে ভাগ করলে 1/4 কে স্কোয়ার হবে, ঠিক তো? নোট বলে লিখে দিচ্ছি, সব নোট। বলতে গেলে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নাই। বলবি যে এতগুলো যে বাকি আছে এখানে সিম্পল পেন্ডুলাম, স্প্রিং এর গতি, এগুলো তোরা জানিস, শুধু 2-4টে কথা বললেই ওটা তোরা নিজেরাই করবি, ঠিক আছে? পৃথিবী, তুই পৃথিবীর ওপরেই থাকিস, পৃথিবী তুই জানিস না? বলছে একটা পৃথিবী আঁকা আছে যে, আরে তুই পৃথিবীর ওপরে থাকিস, তুই পৃথিবী জানিস না? হেডিং দেব রৈখিক সরল দোলগতি এবং কৌণিক সরল, এরকম লিখছি, যেভাবে লিখছি দেখ, রৈখিক সরল দোলগতি, আর এদিকে আসবো কি কৌণিক সরল দোলগতি। না 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 পার্থক্য না, কৌণিক সরল দোলগতি, ঠিক আছে? এটাকে বলে লিনিয়ার এসএইচএম, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার এসএইচএম, ক্লিয়ার? লিনিয়ার এসএইচএম, অ্যাঙ্গুলার এসএইচএম। আমি যদি বলি এখানে রৈখিক মানে কি, রৈখিক মানে একটা ধরো বস্তু, সে কি হচ্ছে, ধরো এটাকে মিন পজিশন করে এদিকে এদিকে যাচ্ছে সরল রেখা বরাবর, ঠিক আছে? আরেকটা বস্তু কি হচ্ছে, এটাকে মিন পজিশন করে এরকম এরকম ভাবে যাচ্ছে, মানে একটা কোণে, যদি এর হচ্ছে কি হিঞ্জ পয়েন্ট এখানে, যেমন হচ্ছে আমরা পেন্ডুলামকে যদি ঝুলিয়ে দিই, তাহলে সে কি হচ্ছে এখানে, এখানে যদি টেনে ছেড়ে দিই তাহলে কি হবে, এরকম করে যাচ্ছে, এটা কি সরল রেখা, এটা কি সরল রৈখিক পথ না, এটা হচ্ছে কি এরকম, এখান থেকে কিছুটা কোণ প্রথমে যাবে, এদিকে কোণ যাবে, এরকম করে হচ্ছে। তো রৈখিক এবং সরল মানে হচ্ছে রৈখিক সরল দোলগতি এবং কৌণিক সরল দোলগতি আমি যদি বলি, কম্পেয়ার করি, আচ্ছা আমাকে বল, যেখানে আমরা রৈখিক সরল দোলগতিতে এক্স বলতাম, এক্স মানে হচ্ছে কি সরল, এক্স বলতাম হচ্ছে কি রৈখিক সরল দোলগতিতে, সেক্ষেত্রে আমাদের কৌণিক সরল দোলগতিতে কি হবে ওটা, থিটা, 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 তাহলে কি হবে থিটা। আচ্ছা এখানে আমরা কি লিখতাম, এ, এ মানে কি হচ্ছে, এ হচ্ছে কি বলছি, এক্স হচ্ছে, এক্স সমান সরণ, এ হচ্ছে কি অ্যামপ্লিটিউড। আচ্ছা তুই একটু এদিকে চলে আয় তো। এ এটা হচ্ছে কি বিস্তার, বিস্তার মানে হচ্ছে কি, বিস্তার মানে এক্স এর সর্বোচ্চ মান, এখানে এটা হচ্ছে কি কোণ, হ্যাঁ তাহলে কৌণিক বিস্তার হওয়া উচিত, তাহলে কৌণিক বিস্তার মানে কি কোণের সর্বোচ্চ মান, তাহলে কোণের সর্বোচ্চ মান আমি ধরে নিলাম θ0, হয়েছে? এখানে হতো কি সাইন ওমেগা টি প্লাস, ধরো আমি বললাম ফাই, এখানেও সেম হবে সাইন ওমেগা টি প্লাস ফাই, মানে
এখানে x সমান a sin ওমেগা t, এখানে থিটা সমান থিটা 0 sin ওমেগা t প্লাস ফাই। এখানে a হচ্ছে কি, এখানে a হচ্ছে কি রৈখিক বিস্তার, এখানে থিটা 0 হচ্ছে কি কৌণিক বিস্তার, এখানে x হচ্ছে কি এমনি সরণ, এখানে থিটা হচ্ছে কি কৌণিক সরণ। তাহলে কি হচ্ছে, এটা রৈখিক সরণ, রৈখিক, এটা হচ্ছে লিখলাম রৈখিক সরণ, রৈখিক সরণ, এটা হচ্ছে কি রৈখিক বিস্তার, ঠিক আছে, লিনিয়ার অ্যামপ্লিটিউড যাকে বলে। এটা হচ্ছে কি কৌণিক সরণ, কৌণিক সরণ, এটা হচ্ছে কি কৌণিক বিস্তার, মানে কোণের যে ম্যাক্সিমাম, যেমন আমরা বলতাম না, এটা যদি মিন পজিশন হয়, এর এই সাইডে 5 এই সাইডে 5, তাহলে এখানে কি হবে, এটা যদি মিন লাইন হয় তাহলে এদিকে ধরো, আমি বললাম 10 ডিগ্রি, এদিকে 10 ডিগ্রি, বুঝে গেল, 10 ডিগ্রি 10 ডিগ্রি করে হচ্ছে। হলো রৈখিক সরণ, রৈখিক বিস্তার, কৌণিক সরণ, কৌণিক বিস্তার বলে দিয়েছে, ঠিক না? আচ্ছা, এবারে আমি যদি বলি যে বেগ, যদি আমি বলি এখানে আমরা বেগকে কি লিখি, ভি সমান এ ওমেগা কি হবে কস ওমেগা টি প্লাস ফাই। এখানে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, ঠিক আছে, আমি যদি কৌণিক কৌণিক বেগ, তাহলে এটা রৈখিক বেগ, তাহলে এখানে কি হবে কৌণিক বেগ। কৌণিক বেগকে কি আমি ওমেগা লিখে দেবো না, এখানে কি ওমেগা অলরেডি আমরা এটাকে কৌণিক কম্পাঙ্ক ধরা হয়েছিল, তাহলে আমাদেরকে ওমেগা কিন্তু ধরা যাবে না, আমাদেরকে তাহলে কি ধরতে পারি, এখানে আমি লিখবো ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে কি কৌণিক বেগ, এটা হচ্ছে কি কৌণিক বেগ, মানে আমি আর লিখলাম না এটাকে ওমেগা বলে, আমি কৌণিক বেগ বলেই লিখলাম, কৌণিক বেগ সমান এখানে কি হবে থিটা 0 ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, একদম cos থিটা 0, আচ্ছা থিটা 0 ওমেগা cos ওমেগা টি প্লাস ফাই। এই সাইডে কিন্তু রৈখিক আছে আর এইদিকে কিন্তু কৌণিক আছে তোদের খাতাতে। আচ্ছা আমরা কি লিখেছিলাম, এফ সমান, আচ্ছা আমরা কি লিখতাম, এফ সমানুপাতিক মাইনাস এক্স, সেখান থেকে আমরা লিখতাম এফ সমান মাইনাস কে এক্স, হ্যাঁ কি না, লিখতাম তো, এফ সমান মাইনাস কে এক্স। এখানে এফ হচ্ছে কি বল, আর এক্স হচ্ছে সরণ, কে এটা কি ছিল বল ধ্রুবক, এটা কি ছিল বল ধ্রুবক, এটা হচ্ছে কি বল ছিল, এটা বল ছিল বা প্রত্যানায়ক বল, ঠিক না, প্রত্যানায়ক বল, প্রত্যানায়ক বল ইংরেজি হচ্ছে কি রেস্টোরিং বা রিফর্মিং, রেস্টোরিং বলবো এখানে, রেস্টোরিং ফোর্স। আর এটা হচ্ছে কি সরণ ছিল, কে ছিল কি বল ধ্রুবক, কে ছিল বল ধ্রুবক, যাকে আমরা কি বলছি ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট, ক্লিয়ার, ফোর্স কনস্ট্যান্ট। সেখান থেকে এখানে এটা ছিল, আমি যদি এখন এখানে লিখি, হ্যাঁ এটা কি হবে টর্ক, কারণ কি বলের কৌণিক প্রতিরূপ কি হয় টর্ক, টর্ক হয়। আচ্ছা সমানুপাতিক তাহলে কি হচ্ছে মাইনাস থিটা, এটা হচ্ছে কি কৌণিক সরণ। এবার এখান থেকে কি লেখা উচিত, মাইনাস, এখানে একটা কনস্ট্যান্ট আসবে যাকে আমরা সি বলবো, সি হচ্ছে কি টর্ক কনস্ট্যান্ট, ঠিক আছে, টি ও আর কিউ ইউ ই টর্ক কনস্ট্যান্ট। এটা কোথায় কাজে লাগবে জানিস, এই টর্ক কনস্ট্যান্ট কাজে লাগবে ক্লাস 12 এর হচ্ছে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে চলকুণ্ডলী গ্যালভানোমিটারে আছে সি, বুঝা গেল। তো তখন তখন কিন্তু এগুলো এগুলো যদি না জানা হয় এখানে, এখানে ওখানে আবার কি হবে, যখন বলা হবে তখন কি ছিল এসেছে মনে পড়ছে না, ঠিক আছে, তাহলে কি হচ্ছে টর্ক কনস্ট্যান্ট। সিমিলারিটি দেখ, আমি যদি লিখি এফ সমান এম এ, তাহলে কত হচ্ছে মাইনাস কে এক্স, সেখান থেকে আমি বলছি এখান থেকে যে এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এটাকে আমরা কি বলতাম ওমেগা স্কোয়ার,
তাহলে এখানে কি হবে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, ওমেগা স্কোয়ার সমান কত কে বাই এম। তাহলে এখান থেকে ওমেগা কত হচ্ছে রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম। টি কত ছিল, টি সমান 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা সমান কি হবে 2 পাই বাই ওমেগা, মানে কি হবে নিচে তো ওমেগা ছিল, রুট ওভার ওপরে এম চলে যাবে, নিচে হয়ে যাবে কত কে। দেখ লক্ষ্য করে কি বলেছে, একবার বোর্ডের দিকে তাকা। এফ সমান মাইনাস কে এক্স ছিল, এফ সমান আমরা কি জানি এম এ সমান মাইনাস কে এক্স, এ থাকলো এমটাকে ভাগ করে দিলাম, আর আমরা এটা জানতাম যে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সেখান থেকে ওমেগা স্কোয়ারকে আমরা কি বলি কে বাই এম। তাহলে ওমেগা কত হচ্ছে রুট ওভার কে বাই এম, আমরা পর্যায়কাল কি জানি 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই ওমেগা মানে কি হতো নিচে হতো রুট ওভার কে বাই এম, তাহলে এমটা উপরে উঠে চলে যাবে এম বাই কে। ঠিক একই রকম ভাবে এখানে আমরা টর্ককে টর্ককে আই আলফা, টর্ক কি হবে আই আলফা, আই হচ্ছে কি ভরের বদলে এখানে কি হবে জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তা ভ্রামক, এটা হচ্ছে কি কৌণিক ত্বরণ, ঠিক আছে কৌণিক ত্বরণ সমান মাইনাস সি থিটা। এখান থেকে আবার আলফা চাই, এখানে কি হচ্ছে এ ছিল, এখানে কি হবে আলফা, তাহলে কি হবে আলফা সমান মাইনাস সি বাই আই থিটা, আলফা সমান সি বাই আই থিটা। যেমন আমরা রৈখিকের বেলা এটা লিখতাম যে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কৌণিকের বেলা কি লিখবো কৌণিক ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। তার মানে কি হচ্ছে এখানে ওমেগা ওমেগা স্কোয়ার কি হচ্ছে, এখানে ওমেগা স্কোয়ার হচ্ছে কত সি বাই আই, কি এখানে ওমেগা স্কোয়ার কি হচ্ছে আলফা সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, তাহলে ওমেগা স্কোয়ার মানে কি হবে সি বাই আই। তাহলে ওমেগা কত হচ্ছে এখান থেকে, সময় দিচ্ছি টুকানে যতটা হলো টোকা হয়ে গেছে, এইখানেই তো শুধু এইটুকুই হচ্ছে। তাহলে ওমেগা কত হচ্ছে, তাহলে ওমেগা হচ্ছে রুট ওভার সি বাই আই, ওমেগা হচ্ছে রুট ওভার সি বাই আই। এই সাইড মুছে দিচ্ছি কেন কি এই সাইডে আর কিছু লাগছে না, এটা লেখা হয়ে গেছিল তো। তোরা কিন্তু রৈখিক সাইডে লিখবি না, কৌণিক সাইডেই লিখবি ওটা, হ্যাঁ ওমেগা হচ্ছে কত রুট ওভার সি বাই আই, ওটাকে সেই সাইডে লিখবি, হ্যাঁ কৌণিকের সাইডেই লিখবি, রৈখিকের সাইডে লিখবি না, এটা কিন্তু কৌণিকের পার্টই হচ্ছে। তাহলে ওমেগা এটা হলো, তাহলে টি হবে কত 2 পাই বাই ওমেগা, তাহলে কত হবে 2 পাই বাই রুট ওভার কত হবে আই উপরে উঠে চলে যাবে বাই সি, আই উপরে উঠে চলে যাবে বাই সি। অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে কোনটা জানিস, রৈখিকের বেলায় টি হচ্ছে কত 2 পাই বাই এম বাই কে, 2 পাই ইন্টু এম বাই কে। রৈখিকের বেলা আমরা কি লিখি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে, এম হচ্ছে কি ভর, কে হচ্ছে কি ফোর্স কনস্ট্যান্ট, ওটাকেই কৌণিকের বেলা আমরা কি লিখে দিই, কৌণিকের বেলায় 2 পাই রুট ওভার এম এর জায়গায় কি হবে আই, কে এর জায়গায় কি হবে সি, হয়ে গেল এম এর জায়গায় আই, কে এর জায়গায় সি, কেন কি ভরের কৌণিক প্রতিরূপ হচ্ছে কি জড়তা ভ্রামক, আর ফোর্স কনস্ট্যান্টের কৌণিক প্রতিরূপ হচ্ছে কি টর্ক কনস্ট্যান্ট, বোঝা গেল। এবার বলবি ঠিক আছে সবই মানলাম, এম না হলে বস্তুর ভর কোনো সমস্যা নেই, কিন্তু আই যখন আসবে জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক তো অক্ষের উপর নির্ভর করে, কোন অক্ষ হবে, এই জড়তা ভ্রামক হচ্ছে কি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণন অপেক্ষ। তাহলে আমি কি লিখবো আই হচ্ছে কি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক। যেমন আমি যদি বলি এখান থেকে আমি একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে এইভাবে ঝুলছে, ঠিক না এইভাবে ঝুলছে মানে কি এইভাবে ঘুরছে, তাহলে এ কোথায় এর ঘূর্ণন অক্ষ কোথায়, এখানে এইখান থেকে কতটা দূরত্ব, ধরো আমি বললাম এল দৈর্ঘ্য, আর এই ভরটা হচ্ছে কত এম, আর আমরা জানতাম এটা যে যদি এটা একটা ঘূর্ণন অক্ষ হয় সেখান থেকে আর দূরত্বে যদি এম ভর থাকে শুধু একটা পয়েন্ট মাস, তাহলে তার জড়তা ভ্রামক কত হবে এম আর স্কোয়ার, ভর ইন্টু দূরত্বের স্কোয়ার। যদি একটা ছোট কণা থাকে,
একটাই বস্তু কণা থাকে, সে গোলক হলে বা দণ্ড হলে সে তো আমরা ক্যালকুলেশন অনেক জটিল বড় ক্যালকুলেশন করেছি, কিন্তু যদি ঘূর্ণনক্ষ থেকে একটাই ভর মানে এম ভরের বস্তু কণা আর দূরত্বে থাকে, তাহলে তার জড়তা ভ্রামক কত হবে, এম আর স্কোয়ার। তাহলে এখানে জড়তা ভ্রামক কত হবে, আই সমান এম এল স্কোয়ার। কত হবে, আই সমান এম এল স্কোয়ার। কেন কি এই এম ভরের বস্তুটা এখান থেকে কতটা দূরে, এল দূরত্বে থেকে ঘুরছে, বোঝা গেল কি? জড়তা ভ্রামক কি ছিল, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এটা যদি ঘূর্ণনক্ষ হয়, মানে আমার ধরো এটা পেন, এই পেনটাকে অক্ষ করে একটা এম ভরের বস্তু কণা আর ব্যাসার্ধের, একে একে কেন্দ্র করে আর ব্যাসার্ধে এরকম করে ঘুরছে, তাহলে ওর জড়তা ভ্রামক কত হবে, এম আর স্কোয়ার। এখানে কিন্তু দেখ পুরোটা তো ঘুরছে না, কিন্তু যতটাই ঘুরছে তার জন্যও তো ওটাই হবে, ঠিক আছে? ঘূর্ণনক্ষ এটা, আর ও ঘুরছে কত, ঘূর্ণনক্ষ থেকে এল দূরত্বে। ক্লিয়ার? বেশ, এবার হ্যাঁ, হুম, রৈখিক আর কৌণিকের মধ্যে যেটা সব থেকে বেশি মনে রাখতে হচ্ছে ওটাই, রৈখিকের বেলায় এফ সমান মাইনাস কে এক্স, কৌণিকের বেলায় টাউ সমান মাইনাস সি থিটা, এর বেলায় টি হচ্ছে 2 পাই √m বাই কে, এর বেলায় টি হচ্ছে কত, 2 পাই√i বাই সি। ব্যাস, এই দুটো কিন্তু মেন। সরল গতিবেগ ওগুলো অতটা কাজে লাগছে না, ঠিক আছে? কেন কি আমাদের সরল দোলগতিতে বলতে গেলে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের জিনিস করা হয়ে গেছে অলরেডি, যেটা দরকার শুধু একে অ্যাপ্লাই করে সরল দোলগতি, বিভিন্ন ধরনের সরল দোলগতি হয়, তার পর্যায়কাল নির্ণয় করা, ব্যাস এটাই। এখন পর্যায়কাল নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা হলো কি, সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, সিম্পল পেন্ডুলাম বলতে হচ্ছে কি সরল দোলগতির, এটা সরল দোলকের গতি, ঠিক আছে? তাহলে হেডিং দিবি কি, সরল দোলকের গতি। হ্যাঁ, সরল দোলকের গতি, সরল দোলকের গতি, দেখ কি লিখছি, সরল দোলকের গতি, ঠিক না? প্রথম দেখ সরল দোলকের গতি বলতে কি, আমি এখান থেকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দিলাম, ঠিক না? প্রথম তোকে আগে বলতে হবে যে এটা এটা যে আছে এখানে, আমি একে যদি এখান থেকে টেনে নিয়ে আসি, এখানে নিয়ে এসে ছেড়ে দিয়ে কি হবে, এইভাবে হবে। প্রথম কথা, এ যেখানে ছিল এটা কি সাম্যাবস্থায় ছিল, অবশ্যই সাম্যাবস্থায় ছিল। কিভাবে বুঝবো সাম্যাবস্থায় ছিল, না এ যেখানে আছে সেখান থেকে যদি আমি একে ডান দিকে সরাই, যদি ছেড়ে দিই এ কিন্তু আবার চলে আসবে এখানে, বাম দিকে সরাই এখানে যদি ছেড়ে দিই আবার এখানে চলে আসবে, মানে ও যেখানে ছিল আমি যদি ওকে ডান দিক বাম দিকে সরাই ও ওই জায়গায় ফিরে আসতে চাইছে, মানে ওটা কি হচ্ছে, সুস্থির সাম্যাবস্থা, স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে এটাই হচ্ছে কি মিন পজিশন। এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি মিন পজিশন। এখন আমাকে বল, এই যে যে সরল দোলক, মানে এই যে যে সরল দোলক গতিটা হচ্ছে, এসএইচএমটা হচ্ছে, এটা লিনিয়ার এসএইচএম না অ্যাঙ্গুলার এসএইচএম? অ্যাঙ্গুলার এসএইচএম, অবভিয়াসলি অ্যাঙ্গুলার এসএইচএম, ঠিক আছে? তো আমি ধরলাম এটা হচ্ছে, এই যে যে অ্যাঙ্গুলার এসএইচএমটা হচ্ছে, আমি ধরে নিলাম আমি বস্তু কণাটাকে এইভাবে থিটা কোণে এখানে এইখানে যে রেখেছি, সে তার যে মেন যে লাইন এটা, ঠিক আছে, সাম্যাবস্থার যে লাইন সেখান থেকে থিটা কোণে আছে, ক্লিয়ার? তাহলে আমার এখানে আলটিমেট কি আসা উচিত, যে সি সমান টাউ সমান মাইনাস সি থিটা, সেখান থেকে আমি কি আসবো, না এখান থেকে আসবো যে আলফা সমান মাইনাস সি বাই আই থিটা, এরকম কিছু আসবে। প্রথম কথা তো এটা এসে গেলে আমরা কিন্তু এগুলো করে নিতে পারবো, আর এটা যদি চলে আসে তাহলে আমি টি বার করে নিতে পারবো। কেন কি টি সমান কত হচ্ছে, 2 পাই√i বাই সি। তাহলে এগুলো আমাদের দরকার। প্রথম কথা তো আমাকে দেখাতে হবে যে এই টর্কটা এরকম হচ্ছে, প্রপোর্শনাল টু থিটা হতে হবে, তবে গিয়ে বলবো যে এসএইচএম হচ্ছে। আচ্ছা, সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থা হচ্ছে বোঝাই যাচ্ছে, যদি মাইনাস নাও আসে তাহলেও বুঝে নেবো যে এখানে কিন্তু
অলরেডি মাইনাস হবে ডাইরেকশন যদি দিই, তাহলে আলটিমেট আমাদের দেখাতে হবে কি যে টাউ টাউ হবে কি কিছু একটা কনস্ট্যান্ট ইনটু থিটা, তবে গিয়ে আমি বলবো কি এসএইচএম হচ্ছে। তাহলে প্রথম কথা এখানে যদি আমি বলি টর্ক কি হবে, তো বলতে পারি টর্ক কি হবে। টর্ক মানে কি বল, এখানে এখানে হচ্ছে কি বল একটা কাজ করছে কোন দিকে, এমজি একদম নিচের দিকে। কোনো সমস্যা আছে? এমজি, এটা নিয়ে কারো সমস্যা আছে? এমজি বল। টর্ক কি হবে, টর্ক আমরা কি জানি, ধর এটা হচ্ছে কি একটা বল, এটা হচ্ছে কি একটা বল, এটা ধরো বস্তুটা এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি টর্ক বার করি, আমি কি করতাম, এটা হচ্ছে কি বলের লাইন, ঠিক আছে, বলের ক্রিয়ারেখার মানে হচ্ছে যে লাইন, যে বিন্দু সাপেক্ষে টর্ক বার করতে বলেছে এই বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার উপর লম্ব দূরত্ব, তখন এই দূরত্বটা যদি আমি ডি বলি, তাহলে টর্ক ছিল কত, এফ ইন্টু ডি, বল ইন্টু কি হচ্ছে, বল ইন্টু ওই যে 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 অক্ষটা যে বিন্দুটার কথা বলছে সেই বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এবার আমাকে বল কোন বিন্দু সাপেক্ষে ঘুরছে, এই বিন্দু সাপেক্ষে, তাহলে এই বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব আমায় করতে হবে। বলের ক্রিয়ারেখা কোনটা, এটা তো বল, এটা এই বলের ক্রিয়ারেখা কোনটা কে বলতে পারবে, এই বলের ক্রিয়ারেখা সোজা এরকম করে টেনে দিতে হবে, আর কি আছে দেখ, এটা বলের ক্রিয়ারেখা, ঠিক না? আচ্ছা বলের ক্রিয়ারেখা থেকে যদি আমি লম্ব বার করতে চাই, তাহলে আমার এটাই হবে কি বলের ক্রিয়ারেখা থেকে লম্ব, এই দূরত্বটা বার করতে পারবে কি করে হবে দেখ, আমাকে বল এটা যদি এল হয়, ওই সুতোটাই তো এটা, মানে এটাও তো এল, এটাও তো এল, ক্লিয়ার? তাহলে এটা এল আছে, তাহলে এইটা কত হবে, এই 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 যে যে সাইডটা এইটা কত হবে, এটা কি করে করব দেখ, যদি আমি বলি এখানে এটা যদি থিটা হয়, দেখ এটা যদি থিটা হয় এই কোণটা কত হবে, 90 মাইনাস থিটা, এটা কত হচ্ছে 90 মাইনাস থিটা। এবার ত্রিকোণমিতি ইউজ করে করতে পারবি না, অথবা তোরা এটাও করতে পারিস, এই দেখ এল তো, ধর আমি যদি বলি এটা হচ্ছে কি এল, এই যে যে এল আছে, ঠিক না, অত কিছু দরকার নেই, এই দেখ এটা হচ্ছে কি এল, এটা হচ্ছে কত 90 মাইনাস থিটা, আমার এটা চাই এইটা, তাহলে ভূমি, এটা হচ্ছে আমি ডি ধরে নিলাম, ডি ভূমি বাই অতিভুজ সমান কত cos 90 মাইনাস থিটা মানে কত sin থিটা, cos 90 মাইনাস থিটা মানে কত sin থিটা, তাহলে ডি হচ্ছে কত এল sin থিটা, ডি হচ্ছে কত এল sin থিটা। তাহলে আমি এখানে কি লিখবো, টর্ক টাউ হচ্ছে কত, বল মানে কত এমজি ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব মানে কত এল sin থিটা। টর্ক মানে কি বল মানে এমজি, বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত হচ্ছে এল sin থিটা। কার সমস্যা, ঠিক আছে করে ফেল, হ্যাঁ 90 মাইনাস থিটা কর, ডি মানে অতিভুজ বাই এল হচ্ছে কি লম্ব, ডি হচ্ছে কি ভূমি, এল হচ্ছে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে কত sin থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। কেমিস্ট্রি টিউশন আছে 8:30, এটা হলো তো। আচ্ছা আমাকে বল এখানে তাহলে কি টাউ সমানুপাতিক থিটা হয়েছে না, sin থিটা আছে তো, তাহলে এটা কি সরল দলগতি হবে, এসএইচএম হবে, হবে না, এটা এসএইচএম নয়, এটি এসএইচএম নয়, হাই তাহলে কি হবে, এটা সমস্যা হয়ে গেল, এটি এসএইচএম নয়, কেন কি sin থিটা আছে, হ্যাঁ এসএইচএম হতে পারে, কি বলছি কিন্তু, আচ্ছা কিন্তুর পরে যদি দেওয়া যায় না বাংলা, যদি থিটা ক্ষুদ্র হয় মানে খুব কম কোণ হয়, থিটা ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে কি, থিটা লেস দেন ইজ ইকুয়ালস টু 4 ডিগ্রি, কত লেস দেন ইজ ইকুয়ালস টু 4 ডিগ্রি হয়, থিটা যদি ক্ষুদ্র হয় সাইন থিটাকে কি বলা যায়, থিটা, সাইন থিটাকে কি বলা যায়, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা নিয়ার ইজ ইকুয়ালস টু থিটা। আচ্ছা তাহলে টাউ কত হচ্ছে এম জি এল থিটা, এইবারে এসছে টাউ সমানুপাতিক থিটা, এখন এটি এসএইচএম, এখন এটি কি হচ্ছে এসএইচএম, তাই তো, টাউ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে থিটা। আচ্ছা টাউ যদি টাউ সমানুপাতিক থিটা, তাহলে এর সঙ্গে যেটা গুণ আছে এটা কি, এটা সি, টাউ ইজ ইকুয়ালস টু সি থিটা, তাহলে টাউ ইজ ইকুয়ালস টু সি থিটা,
তাহলে টাউ ইজ ইকুয়ালস টু এই যে সি থিটা আমরা বলেছিলাম মাইনাস, অলরেডি এখানে আমরা দিয়ে দিতাম এখান থেকে, যে টাউ এখানে মাইনাস। কেন বলতো, এদিকে যদি ঘোরাই টর্ক হবে এদিকে, এই জন্য থিটা যদি এদিকে হয় তাহলে টর্ক হচ্ছে তার উল্টো দিকে। দেখ এইদিকে দেখো, লক্ষ্য কর, থিটা যদি এদিকে ঘোরানো মানে কি, এটা কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। থিটা ক্লকওয়াইজ, দেখ থিটা যদি ক্লকওয়াইজ হয় একে ঘুরিয়ে নিয়ে আসবে এদিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। থিটা ক্লকওয়াইজ হলে টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে থিটাও একটা ভেক্টর না, তো থিটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে টর্ক হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে সামনে একটা মাইনাস আসতো, বোঝা গেল কি, সামনে একটা মাইনাস আসতো, ওই মাইনাস নিয়ে ওটা বলে দিতে হবে যে থিটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বলে দিচ্ছি না হলে। থিটা ক্লকওয়াইজ হলে এখানে লিখে দিচ্ছি, থিটা ক্লকওয়াইজ হলে, লেখে নেই, দেখছি থিটা ক্লকওয়াইজ হলে টাও কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আরে হ্যাঁ, ক্লকওয়াইজ, থিটা ক্লকওয়াইজ হলে টাউ অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য কি হচ্ছে টাউ সমান কত হচ্ছে মাইনাস এম জি এল ইন্টু থিটা। ভেক্টর দিয়ে লিখতে পারিস, কোনো সমস্যা নেই, থিটা ভেক্টর, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সি, সি কত হচ্ছে তাহলে এমজিএল, সি হচ্ছে কত এমজিএল, তাহলে টাইম পিরিয়ড কত হবে 2 পাই √i/c, 2 পাই √i কত, আই কত। কেউ যদি বলিস যে না আমি এরকম অত আমার মনে নেই, আমি এত কিছু করতে পারছি না, তাতেও এরকম করতে পারিস, এটা আছে তো, টাউ ইজিকালস টু এরকম আছে, দেখ টাউ ইজিকালস টু এম জি এল থিটা আছে, টাউকে লিখে নে আই আলফা সমান এম জি এল থিটা, আলফা সমান এম জি এল বাই আই থিটা, এটা হচ্ছে কত ওমেগা স্কোয়ার সমান এম জি এল বাই আই, আই কত এম এল স্কোয়ার করে দিয়েছি, আই হচ্ছে কত এম এল স্কোয়ার, তাহলে এম এম কেটে গেল, একটা এল কেটে যাবে, নিচে হবে কি একটা এল, তাহলে কত হচ্ছে ওমেগা স্কোয়ার হচ্ছে কত জি বাই এল, ওমেগা স্কোয়ার হচ্ছে কত জি বাই এল, তাহলে টি হবে ওমেগা কত হবে √g/l, √g/l, টি কত হবে 2 পাই/ওমেগা সমান 2 পাই, ওপরে উঠে যাবে এল, নিচে হয়ে যাবে জি। এটা এটা হচ্ছে কোথায় ছিল, একমাত্র ফার্স্ট চ্যাপ্টারে ছিল, যে সরল দোলগতিকের পর্যায়কাল 2 পাই √l/g। লক্ষ্য করছিস, দেখ তো এখানে, এখানে পর্যায়কাল এই কোণের উপর নির্ভর করছে না। যদি আমি বলি 1 ডিগ্রি, তাতে করে যা টি আসবে, 2 ডিগ্রি তাতে করে টি আসবে, 3 ডিগ্রি, মানে একে যদি আমি 2 ডিগ্রি কোণে টেনে ছাড়ি তাতেও পর্যায়কাল যা হবে 3 ডিগ্রি, তাহলে বলবি যে কোণের উপর তো ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে না, কিন্তু কোণটা যেন 4 ডিগ্রির কমে থাকে, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত আমি যা করব সব একই হবে, কিন্তু 4 ডিগ্রির পরে বাড়ালে ওটা তো এসেই চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, ভরের উপর নির্ভর করছে, ভরের উপর নির্ভর করছে না, 2 কেজি হোক কি 5 কেজি হোক কি 10 কেজি হোক, এল আর জি এর উপর নির্ভর করছে, এই সুতোর দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ, বোঝা গেল। এগুলো নিয়ে পরের দিন একটু বলবো, দিয়ে পরের চ্যাপ্টারে কিন্তু চলে যাব নেক্সট ডেটে, ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত থাকলো। তো এই পর্যন্ত হলো, সরল দোলগতি বলতে গেলে প্রায় কমপ্লিট, বাস আর কিছু জিনিস করার পরে নেক্সট চ্যাপ্টারে চলে, এরপরে চ্যাপ্টারে কিন্তু সব ছোট ছোট চ্যাপ্টার আছে, 2-3টে করে ডেট হলেই কমপ্লিট হয়ে যাবে। সরল দোলগতি হচ্ছে বেস, ঠিক আছে, এটা যতটা বেস ক্লিয়ার হবে তত ওইগুলো কিন্তু ইজি হবে, এই জন্য একে এত ডিটেলসে করানো সরল দোলগতি, ঠিক আছে। ছুটি।